আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা কমপ্লেক্স প্রিপারেশন ব্যাচের প্রথম ক্লাস তরঙ্গ শব্দ শুরু করব। এই ক্লাসটা আমাদের কিন্তু কমপ্লেক্স ক্লাস, হ্যাঁ। এখানে আমরা অনেক অনেক বেশি থিওরি পড়বো না, হ্যাঁ। ডিটেইলসে পড়বো না, আমরা পড়বো কমপ্লেক্ট ভাবে, বাট আমরা সবকিছু পড়বো এমন ভাবে পড়বো যেন কোনো টাইপ বাদ না যায়, কোনো কিচ্ছু বাদ না যায়, হ্যাঁ। আমরা যেন ফুল মার্কস ক্যারি করতে পারি। এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে যেন আমরা আনসার করতে পারি, আমরা ঠিক সেভাবে করব। তো চলো দেরি না করে শুরু করি। প্রথমে এই অধ্যায়ে জানতে হবে তরঙ্গটা কি। তরঙ্গ তরঙ্গ হচ্ছে, বলা হচ্ছে যে পর্যাবৃত্ত আন্দোলন, যে পর্যাবৃত্ত আন্দোলন জড় মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত না করে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে, তাকেই মূলত তরঙ্গ বলা হয়। কিছু বুঝছি যে পর্যাবৃত্ত আন্দোলনটা আবার কি জিনিস? পর্যাবৃত্ত গতি পড়ছো না তোমরা? যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে, একটা নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে যদি অতিক্রম করে, তবে সেই ধরনের গতিকে বলবো আমরা পর্যাবৃত্ত গতি। তো তেমনি একটা পর্যাবৃত্ত আন্দোলন বা একটা ঘটনা জড় মাধ্যমের, কি মাধ্যমের? জড় মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, কিন্তু শক্তি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, সেটাকেই মূলত বলা হয় তরঙ্গ। ঠিক আছে? তাহলে তরঙ্গ কি করে, মানে তরঙ্গটা কি? যে পর্যাবৃত্ত আন্দোলন জড় মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, শক্তি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে, তাকে তরঙ্গ বলে। একটা যদি উদাহরণ দেই, ধরো ধরো এখানে একটা দড়ি আছে। একটা দড়ি তুমি এই ভাব করে, হ্যাঁ, ঘোরাতে শুরু করছো। তো দেখা যায় যে দড়ি কিন্তু এইভাবে ঢেউ খায়, ঠিক কি না? বলো, এরকম ঢেউ 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 হয়। দড়ি কিন্তু এরকম ঢেউ ঢেউ হয়। দেখবা যে দড়ির কম্পনটা এই বিন্দুতে শুরু হলো, আস্তে আস্তে এটা পুরো দড়ি ব্যাপী ছড়িয়ে পড়ে, কিন্তু দড়ির কণাগুলো কিন্তু স্থানান্তরিত হয় না, ঠিক না? এইটাই মূলত বলা হচ্ছে একটা তরঙ্গ। ঠিক আছে? তো এখন আসো, বিভিন্ন ধরনের তরঙ্গ আছে, হ্যাঁ। মনে করো পানির তরঙ্গ তৈরি হয়, শব্দ তরঙ্গ তৈরি হয়, তরঙ্গের বিভিন্ন নাম আছে। যেমন আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, লম্বিক তরঙ্গ বা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, তারপর চালিত চৌম্বক তরঙ্গ ইত্যাদি তরঙ্গ নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখো, তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গ সাধারণত দুই ধরনের। তরঙ্গ কয় ধরনের? তরঙ্গ দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। কি তরঙ্গ? যান্ত্রিক তরঙ্গ। আরেকটা হচ্ছে তাড়িত চৌম্বক তরঙ্গ। তাড়িত চৌম্বক তরঙ্গ। দেখো, যান্ত্রিক তরঙ্গটা কি? যেই তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম লাগে। কি লাগে? মাধ্যম লাগে। যেই তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম লাগে বা মাধ্যম প্রয়োজন, সেই তরঙ্গকে আমরা বলবো যান্ত্রিক তরঙ্গ। আর তাড়িত চৌম্বক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম লাগে না। ছোট্ট কথাটা মনে থাকবে। যান্ত্রিক তরঙ্গ কোনগুলো? যেগুলো সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন, যেগুলো সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন, হ্যাঁ। যান্ত্রিক তরঙ্গটা আবার দুই ধরনের। যান্ত্রিক তরঙ্গটা আবার কয় ধরনের? দুই ধরনের। কি কি? একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। কি তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ। আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, হ্যাঁ। যান্ত্রিক তরঙ্গ কয় ধরনের? দুই ধরনের। একটা অনুপ্রস্থ তরঙ্গ, আরেকটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন আমাদের এই অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গটাই মূলত আমাদের এখানকার পড়ার বিষয়, হ্যাঁ। এই দুটাকে আমাদের কি করতে হবে? পড়তে হবে।
তো আসো আমরা একটু জানার চেষ্টা করি অনুপ্রস্থ তরঙ্গটা কি আর অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি। তাহলে আমরা দেখলাম তরঙ্গ কয় ধরনের, দুই ধরনের, একটা যান্ত্রিক তরঙ্গ আর একটা চালিত চৌম্বক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ কোনটা? যেই তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম লাগে, কি লাগে? মাধ্যম লাগে। আর চালিত চৌম্বক তরঙ্গ কি লাগে না, মাধ্যম লাগে না, চেনা যাবে। আর যান্ত্রিক তরঙ্গ আবার দুই ধরনের, একটা অনুপ্রস্থ তরঙ্গ আর একটা অনুদৈর্ঘ্য। এখন দেখো অনুপ্রস্থ তরঙ্গ কি তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গটা কি? যে তরঙ্গ যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়, কিভাবে অগ্রসর হয়? লম্বভাবে অগ্রসর হয়, তাকেই মূলত আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ। কিভাবে অগ্রসর হয় বলো তো? যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকেই অনুপ্রস্থ তরঙ্গ বলে। এই অনুপ্রস্থ তরঙ্গের আরেকটা নাম আছে, এই অনুপ্রস্থ তরঙ্গের আরো একটা নাম আছে, সেটা কি? সেটাকে আমরা বলবো আর তরঙ্গ। কি তরঙ্গ? আর তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ। ঠিক আছে, তাহলে অনুপ্রস্থ তরঙ্গের আরেকটা নাম কি বলতো? আর তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গের আরেকটা নাম কি? আর তরঙ্গ, মনে থাকবে? ওকে। এখানে দেখো আরেকটা উদাহরণ দেওয়া আছে, যে অনুপ্রস্থ তরঙ্গের একটা উদাহরণ হচ্ছে পানির তরঙ্গ, হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। পানির তরঙ্গ কি তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ। এইটা আমাদের এমসিকিউ তে আসবে। কোথায় আসবে? এমসিকিউ তে আসবে। এমসিকিউ তে আসবে, হ্যাঁ, মনে থাকবে। তাহলে অনুপ্রস্থ তরঙ্গটা কি? যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়। স্যার আমরা বুঝিনি লম্বভাবে ব্যাপারটা কি, আসলে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো ধরো এখানে একটা দড়ি আছে, এখানে একটা কি আছে? দড়ি আছে। এখানে একটা দড়ি আছে, তো দড়িটা তুমি দুই পাশে টান টান করে ধরে, তুমি দড়িটা টান টান করে ধরে এইরকম করে তুমি ছেড়ে দিলে। হ্যাঁ, একটা দড়ি টান টান করে ধরে এইরকম নিচে অথবা উপরে টেনে তুমি কি করে দিলে? ছেড়ে দিলে। হ্যাঁ, নিচে অথবা উপরে টেনে ছেড়ে দিলে। তখন দেখো দড়িটা কিন্তু এইরকম একটি গঠন তৈরি করবে, ঠিক কি না বলো? দড়িটি কিন্তু এরকম একটি গঠন তৈরি করবে। এটি একটি অনুপ্রস্থ তরঙ্গ। কিভাবে? আস বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি দেখো কম্পন ঘটাচ্ছ কোন দিকে? তুমি কম্পন ঘটাচ্ছ উপরে অথবা নিচে। হ্যাঁ, তুমি কম্পন ঘটাচ্ছ উপরে অথবা নিচে, কিন্তু তরঙ্গটা যাচ্ছে কোন দিকে? এই দিকে। তাহলে দেখো তোমার কম্পনের দিক উপর নিচ, আর যাওয়ার দিক এই দিক, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি লম্ব না? বলো বলো বলো। এই যে একটার সাথে আরেকটা 90 ডিগ্রি থাকলেই পরস্পর কি থাকে? লম্ব থাকে। তাহলে তুমি কম্পন ঘটাচ্ছ উপর নিচে, তুমি কম্পন ঘটাচ্ছ উপর নিচে, আর তরঙ্গটি সঞ্চালিত হচ্ছে সামনে বরাবর, ঠিক কি না? তুমি কম্পন ঘটাচ্ছ উপর নিচে, তরঙ্গটা যাচ্ছে এই বরাবর, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে একটি অনুপ্রস্থ তরঙ্গ। যে তরঙ্গ কম্পনের দিকের সাথে কিভাবে চলে? লম্বভাবে চলে। মানে তুমি কম্পন ঘটাচ্ছ যেই দিকে, যাচ্ছে তার লম্ব দিকে, ঠিক আছে? এটা কম্পনের দিক, কম্পনের দিক, আর এটা হচ্ছে তরঙ্গ অগ্রসরের দিক, ঠিক কিনা? তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। যদি এরকম হয় কোন একটা তরঙ্গ, তুমি যেই বরাবর কম্পন ঘটাচ্ছ কিন্তু তার লম্ব বরাবর তরঙ্গটা অগ্রসর হচ্ছে, তাহলে ওই তরঙ্গটাকে আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ। ওই তরঙ্গকে কি বলবো? অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গের আরেকটা নাম হচ্ছে আর তরঙ্গ, মনে থাকবে। এখন আসো আরেকটা তরঙ্গ আছে, যান্ত্রিক তরঙ্গের আরেকটার সঙ্গে আমরা কি পড়লাম? আরেকটা প্রকারভেদ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন আসো অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি, বোঝার চেষ্টা করি। অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতেছে যে তরঙ্গ, সরি এখানে যে বানানটা হচ্ছে যে, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়। কিভাবে অগ্রসর হয়? ওইটা দেখো কিভাবে অগ্রসর হয়েছিল, লম্ব ভাবে, কিন্তু এটা কি বলছে কিভাবে অগ্রসর হয়? সমান্তরালে অগ্রসর হয়। তাহলে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকেই অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। তাকে কি বলে? অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। তো সমান্তরালে কথাটার অর্থ কি? হ্যাঁ, সমান্তরালের কথাটার অর্থ হচ্ছে, ধরো তুমি কোনো একটা তরঙ্গ যেদিকে কম্পন ঘটাচ্ছ
এইদিকে কম্পন ঘটাচ্ছ, আর তরঙ্গটা এই বরাবরই অগ্রসর হচ্ছে। অর্থাৎ কম্পনের দিক আর মধ্যবর্তী তরঙ্গ অগ্রসরের দিক যদি একই দিকে হয়, যেদিকে কম্পন সেদিকেই অগ্রসর। অর্থাৎ মধ্যবর্তী কোণটা যদি 0 ডিগ্রি হয়, তখন আমরা সেই তরঙ্গটাকে আমরা বলতে পারবো এটা একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। উদাহরণ হিসেবে ধরো এখানে একটা স্প্রিং আছে। কি আছে? স্প্রিং। এটা একটা তল, এটা একটা তল। এই তলের উপর ধরো একটা স্প্রিং আছে। এই স্প্রিংটাকে তুমি টেনে একটু ছেড়ে দিলে তখন কি হবে? দেখবা এইরকম অবস্থা প্রাপ্ত হবে, এইরকম অবস্থা প্রাপ্ত হবে যে স্প্রিংটা কিছু পরিমাণ সংকুচিত হবে, আবার কিছু পরিমাণ প্রসারিত হবে, কিছু পরিমাণ সংকুচিত হবে, আবার কিছু পরিমাণ প্রসারিত হবে, কিছু পরিমাণ সংকুচিত হবে, আবার কিছু পরিমাণ প্রসারিত হবে। তাহলে দেখো, তুমি কম্পন ঘটালে এই এই বরাবর, হ্যাঁ, আর তরঙ্গটা কিন্তু এই বরাবরই যাতায়াত করতেছে। তাহলে দেখো, তোমার কম্পনের দিক আর তরঙ্গ অগ্রসরের দিক সেম দিক কিনা? এই সেম দিকটাকেই বলি আমরা সমান্তরাল। ঠিক আছে? তাহলে যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকেই আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই অনুদৈর্ঘ্য তরঙ্গের আরো একটা নাম আছে, সেটাকে বলা হয় লম্বিক তরঙ্গ। কি তরঙ্গ? লম্বিক তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের আরেকটা নাম কি? লম্বিক তরঙ্গ। বুঝছো? অনুদৈর্ঘ্য তরঙ্গের আরেকটা নাম কি? লম্বিক তরঙ্গ। মনে থাকবে? আর অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা উদাহরণ দেখো। অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ। এটাও কিন্তু এমসিকিউ তে অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও কিন্তু এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য। তাহলে দেখো, অনুদৈর্ঘ্য তরঙ্গ কি পেলাম? যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়। সমান্তরাল মানে কি বলছি? একই দিকে অগ্রসর হয়। তুমি কম্পন ঘটাবা যেই দিকে, তুমি কম্পন ঘটাচ্ছ এই দিকে, তরঙ্গটা এই বরাবরই অগ্রসর হচ্ছে। অথবা একটা স্প্রিং মনে করো এরকম উপর নিচ করা আছে, তুমি উপর থেকে টেনে একটু ছেড়ে দাও, তাহলে দেখো সে উপর নিচ হবে। অর্থাৎ তুমি কম্পন ঘটাচ্ছ যেই দিকে, কম্পন যেই দিকে তরঙ্গও যাচ্ছে সেই দিকে। তুমি এই যে বরাবর টেনে ছেড়ে দিলে তরঙ্গটা কিন্তু এই বরাবর যাতায়াত করবে। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ। এখন আমাদের এই অনুদৈর্ঘ্য তরঙ্গ অথবা অনুপ্রস্থ তরঙ্গের সংশ্লিষ্ট অনেকগুলো রাশি আছে, যেগুলো সম্পর্কে আমাদের খুব ভালোভাবে আইডিয়া থাকতে হবে। সেগুলোকে আমরা বলতেছি তরঙ্গ সংশ্লিষ্ট কয়েকটি রাশি। কি বলতেছি আমরা? তরঙ্গ সংশ্লিষ্ট কয়েকটি রাশি। এগুলো সম্পর্কে আমাদের ভালো আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, তরঙ্গ সংশ্লিষ্ট কয়েকটি রাশি। তো এখানে আমি একটি অনুপ্রস্থ তরঙ্গ আঁকানোর চেষ্টা করি। এখানে আমি একটি অনুপ্রস্থ তরঙ্গ আঁকানোর চেষ্টা করি। এইটা দিয়ে আসলে এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক বলতে পারো, যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকই হচ্ছে এই টপিকটা। কারণ এইটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তাহলে এই অধ্যায়ের সবগুলো অঙ্কই আসলে তুমি খুব ভালোভাবে করতে পারবে। হ্যাঁ, আর যদি এই জিনিসপাতিগুলোই ভালোভাবে বুঝতে না পারো, তাহলে তুমি আসলে খুব ভালোভাবে অঙ্কগুলা বুঝতে পারবে না বা করতে পারবে না। ঠিক আছে? তো দেখো, ধরো যে এইটা একটা অনুপ্রস্থ তরঙ্গ। হ্যাঁ, এটা একটা কি? অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে? এই তরঙ্গ সংশ্লিষ্ট কয়েকটি রাশি সম্পর্কে আমরা দেখব। সেই রাশিগুলোর নাম কি? প্রথমে আমরা যেটা দেখব সেটাকে আমরা বলতেছি পর্যায়কাল। কি বলবো? সরি, প্রথমে যেটা দেখব, এই যে দেখো, এই যে দেখো, তরঙ্গের এই যে এই বিন্দুটা কি সর্বোচ্চ বিন্দুটা, আর এই বিন্দুটা কি সর্বনিম্ন বিন্দুটা? হ্যাঁ, এই বিন্দুটা কি সর্বোচ্চ বিন্দু কিনা? এই তরঙ্গের এই সর্বোচ্চ বিন্দুকে বলা হয় তরঙ্গ শীর্ষ। কি বলা হয়? তরঙ্গ শীর্ষ। এই সর্বোচ্চ বিন্দুটার নাম হচ্ছে তরঙ্গ শীর্ষ। আর একটা তরঙ্গের এই যে দেখো, এটা একটা সর্বনিম্ন বিন্দু, এই সর্বনিম্ন বিন্দুকে বলা হচ্ছে
তরঙ্গ পাদ কি বলা হচ্ছে বলতো? তরঙ্গ পাদ। তাহলে কি বললাম? তরঙ্গের সর্বোচ্চ যে বিন্দু, এই সর্বোচ্চ বিন্দুটাকে আমরা বলবো তরঙ্গ শীর্ষ, আর তরঙ্গের যে সর্বনিম্ন বিন্দু, এই সর্বনিম্ন বিন্দুকে আমরা বলবো তরঙ্গ পাদ। ঠিক আছে? তাহলে তরঙ্গ শীর্ষ কি আর তরঙ্গ পাদ কি বুঝতে পেরেছো? এরপর আমরা যে টপিকটা জানবো, যে রাশিটা, সেটার নাম হচ্ছে বিস্তার। সেটার নাম কি? বিস্তার, বা ইংরেজিতে বলা হয় অ্যামপ্লিটিউড। এই জন্য বিস্তারকে বড় হাতের ইয়ে দিয়ে প্রকাশ করা হয়। বিস্তারটা কি? বিস্তারটা হচ্ছে, বিস্তারটা কি, এই যে তরঙ্গের, দেখো যেই বিন্দু থেকে আসলে যেই পয়েন্ট থেকে তরঙ্গটা যাত্রা শুরু করছে, তরঙ্গ সংশ্লিষ্ট বিন্দুটা, হুম, এই পয়েন্ট থেকে, দেখো এই পয়েন্ট, তাই না? এই পয়েন্ট বরাবর, এই পয়েন্ট বরাবর যে রেখাটা দেখতেছো, এটাকে বলা হয় সাম্য অবস্থা। কি বলা হয়? সাম্য অবস্থা। হ্যাঁ। তো বিস্তার বলতেছে যে সাম্য অবস্থা হতে, কি হতে? সাম্য অবস্থা হতে, এই সাম্য অবস্থা হতে তরঙ্গ শীর্ষ পর্যন্ত যে দূরত্ব, হ্যাঁ, অথবা সাম্য অবস্থা থেকে তরঙ্গ পাদ পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকেই মূলত বলা হচ্ছে বিস্তার। তাহলে কি, সাম্যাবস্থা থেকে, সাম্যাবস্থা থেকে তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাদ পর্যন্ত দূরত্বকেই মূলত বলা হচ্ছে বিস্তার। তাহলে কোন একটি তরঙ্গের সাম্য অবস্থান থেকে, কোন অবস্থান থেকে? সাম্য অবস্থান থেকে, এই সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ বিন্দু অথবা সাম্য অবস্থান থেকে সর্বনিম্ন বিন্দু, এই দূরত্বটাকেই মূলত বলা হচ্ছে বিস্তার। ঠিক আছে? বিস্তার চিনতে পারছো? হুম? এরপরে দেখো, এরপরে দেখো একটা পূর্ণ তরঙ্গ। হ্যাঁ, একটা কি শিখবো আমরা? এরপর আমরা শিখবো একটি পূর্ণ তরঙ্গ। মনে রাখবো। তাহলে কি, একটি পূর্ণ তরঙ্গ, এই কালার লিখি, পূর্ণ তরঙ্গ। পূর্ণ তরঙ্গটা কি? পূর্ণ তরঙ্গটা কি? হ্যাঁ, কোন একটা তরঙ্গের একটি সর্বোচ্চ বিন্দু, একটি তরঙ্গ শীর্ষ, একটি তরঙ্গ শীর্ষ ও একটি তরঙ্গ পাদ, একটি তরঙ্গ শীর্ষ ও একটি তরঙ্গ পাদ, হ্যাঁ, নিয়ে একটি পূর্ণ তরঙ্গ গঠিত হয়। একটি পূর্ণ তরঙ্গ গঠিত হয়। তাহলে কি বললাম? একটা তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গ পাদ মিলিয়ে যেটা হয়, সেটাই হচ্ছে একটি পূর্ণ তরঙ্গ। এখানে যদি আমরা এই চিত্রে দেখি, এই চিত্রে দেখি তরঙ্গটা এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এইটা একটা তরঙ্গ শীর্ষ, এটা একটা তরঙ্গ পাদ, তাহলে এই অংশটুকু মিলেই একটা কি, পূর্ণ তরঙ্গ। এটাই একটা হচ্ছে পূর্ণ তরঙ্গ। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে কি বললাম? একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাদ নিয়ে একটি পূর্ণ তরঙ্গ গঠিত হয়। এরপরে যে রাশিটা জানতে হবে, সেটার নাম হচ্ছে, সেইটার নাম হচ্ছে পর্যায়কাল। সেটার নাম কি? পর্যায়কাল, বা টাইম পিরিয়ড, যেটাকে বড় হাতে টি দিয়ে প্রকাশ করা হয়। এই পর্যায়কাল বা টাইম পিরিয়ডটা কি? পর্যায়কাল বা টাইম পিরিয়ডটি হচ্ছে, এরকম বলতেছে যে একটি পূর্ণ তরঙ্গ, পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম, সরি 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 সরি, একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে সময় লাগে,
তাকে ওই তরঙ্গের পর্যায়কাল বলে। বুঝলে? এখানে দেখো, এই চিত্রে দেখো, এই চিত্রে দেখো, এই চিত্রে এইটা একটা পূর্ণ তরঙ্গ, এটা একটা কি পূর্ণ তরঙ্গ। এই পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ হতে একটা সময় লাগছে কিনা বলো? এই যে মনে করো, এইটা একটা কি পূর্ণ তরঙ্গ। আর এই পূর্ণ তরঙ্গ সম্পন্ন হতে যে সময় প্রয়োজন, যে সময় প্রয়োজন, ওই সময়টাকেই মূলত বলা হচ্ছে পর্যায়কাল। একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়টাই হচ্ছে পর্যায়কাল। বুঝছো? এই একটা পূর্ণ তরঙ্গ, এই পূর্ণ তরঙ্গটা সম্পন্ন হতে যে সময় লাগে, যে সময় লাগে, এই সময়টুকুকেই মূলত বলা হচ্ছে পর্যায়কাল। এই সময়টুকুকে কি বলা হচ্ছে? পর্যায়কাল। এখানে যদি আমি একটু মার্ক করার চেষ্টা করি যে এই যে এই একটা পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ হতে যে সময় লাগে, এই সময়টাকেই আমরা কি বলবো? পর্যায়কাল। এই সময়টাকেই আমরা কি বলবো? পর্যায়কাল। এরপরে আসো, আমরা যদি এটা একটু কপি করার চেষ্টা করি পরের পৃষ্ঠায়। হুম। ও, কপি হয় নাই। আচ্ছা, এখানে আবার একটু তরঙ্গ আঁকানোর চেষ্টা করি। হ্যাঁ, এরপরে আমরা যে রাশিটা সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কি নাম? তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে? ল্যামডা দিয়ে। তরঙ্গ দৈর্ঘ্যটা কি? তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটা হচ্ছে একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। কি বললাম? একটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম করে সেটাকেই মূলত তরঙ্গ দৈর্ঘ্য বলে। তরঙ্গ দৈর্ঘ্য কি দিয়ে প্রকাশ করা হয়? ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এর একক, এর একক যেহেতু এটা একটা দূরত্ব, এই জন্য এর একক হচ্ছে মিটার। ঠিক আছে? তাহলে দেখো এই চিত্রে, এই চিত্রে এই যে একটি পূর্ণ তরঙ্গ, এই পূর্ণ তরঙ্গ সম্পন্ন হইতে সে এই দূরত্বটুকু অতিক্রম করেছে। তাহলে এই দূরত্বটুকুকেই আমরা বলবো হচ্ছে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কি বললাম? আবার ভালোভাবে বোঝার চেষ্টা করো। একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম হয়, একটি পূর্ণ তরঙ্গ, এটা একটা পূর্ণ তরঙ্গ, এই পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে এইটুকু দূরত্ব অতিক্রম করছে, এই দূরত্বটুকুকে আমরা বলবো ল্যামডা। এই দূরত্বটুকুকে আমরা কি বলবো? ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, এরপর আসো, যেটা জানবো সেটার নাম হচ্ছে কম্পাঙ্ক। সেটার নাম কি? কম্পাঙ্ক। কম্পাঙ্ক বা ইংরেজি দিয়ে ফ্রিকোয়েন্সি বলা হয়, এই জন্য এটাকে এফ দিয়ে প্রকাশ করা হয়। এই কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সিটা কি? দেখো, কম্পাঙ্কের সংজ্ঞাটা এরকম যে 1 সেকেন্ডে
এক সেকেন্ডে যতগুলো যতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলে। কম্পাঙ্ক বলে। কি বললাম ভালোভাবে বোঝার চেষ্টা করো। এক সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে, ধরো এরকম এক সেকেন্ডে অসংখ্য পূর্ণ, তিনটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করছে। এক সেকেন্ডে কয়টা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করছে? তিনটা। এক সেকেন্ডে তিনটি পূর্ণ তরঙ্গ, তিনটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করেছে। তাহলে কম্পাঙ্ক কত হবে? এক সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে, কম্পাঙ্ক হবে 3। এক সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে সেইটাকেই বলবো আমরা কম্পাঙ্ক। সেটাকে কি বলবো? কম্পাঙ্ক। বুঝছো? তাহলে যদি এক সেকেন্ডে তিনটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে তাহলে তার কম্পাঙ্ক 3। যদি এক সেকেন্ডে দুইটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে তাহলে তার কম্পাঙ্ক হচ্ছে 2। হুম। আর এক সেকেন্ডে যদি n টি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে তাহলে তার কম্পাঙ্ক হচ্ছে n। আর n এক সেকেন্ডে যদি f টি পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে তাহলে তার কম্পাঙ্ক হচ্ছে f। হ্যাঁ, এই কম্পাঙ্ককে f দ্বারা সূচিত করা হয়। কি দ্বারা? ছোট হাতের f দ্বারা সূচিত বা প্রকাশ করা হয়। f দ্বারা প্রকাশ করা হয়। এর একক, এর একক, এই কম্পাঙ্কের একক হচ্ছে দুইটা। হ্যাঁ, একটা হচ্ছে সেকেন্ড ইনভার্স ওয়ান অথবা হার্জ। সেকেন্ড ইনভার্স ওয়ান অথবা কি হার্জ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ভেরি 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 5 স্টার দিলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। ঠিক আছে? তো এখন এই কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে একটা সম্পর্ক আছে। কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে একটা কি আছে? সম্পর্ক আছে। সেটা জানতে হবে। হ্যাঁ, এটা জানতে হবে। কি জানতে হবে? আচ্ছা, তার আগে আমরা আরো একটি আরো একটি রাশি সম্পর্কে জানি। সেই রাশিটার নাম হচ্ছে তরঙ্গ বেগ। কি বললাম? তরঙ্গ বেগ। এটাকে ভি দিয়ে প্রকাশ করা হয়। তো তরঙ্গ বেগটা কি জিনিস ভালোভাবে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তো তরঙ্গ বেগ বোঝার আগে আসলে দুইটা জিনিস আলোচনা করাই ভালো। আসো ওই দুইটা জিনিস আলোচনা করি। তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক। কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে কি সম্পর্ক, এইটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক। তো কম্পাঙ্ক কি দিয়ে প্রকাশ করা হয়? ছোট হাতের এফ দেওয়া, তাই না? এই এফ সমান কি লেখা হয় জানো? 1/t। এটা কিন্তু একটা সূত্র এবং খুবই দামি একটা সূত্র, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। এটা মনে রাখতে হবে। খুবই ছোট্ট একটা সূত্র। হ্যাঁ, এফ সমান 1/t। এফ সমান কি? 1/t। ঠিক আছে? তো এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তরঙ্গ বেগ। কি জানতে হবে? তরঙ্গ বেগ। তরঙ্গ বেগটা কি জিনিস? তরঙ্গ বেগ হচ্ছে কোন একটা তরঙ্গ এক সেকেন্ডে, কত সেকেন্ডে? এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। তরঙ্গ বেগকে একে ভি দ্বারা প্রকাশ করা হয়। এর একক কি? হ্যাঁ, বেগ। তো বেগের একক কি হয়? ms ইনভার্স 1। মনে থাকবে? এটাও কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট।
এটাও কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি কি জানলাম দেখো, আবার এদিকে আসো। আমরা জানলাম বিস্তার কি। বিস্তার কি? সাম্যাবস্থা থেকে তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাত পর্যন্ত দূরত্বকে বলা হয় বিস্তার। এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, বিস্তার যেহেতু একটা দৈর্ঘ্য, এই জন্য এর একক হচ্ছে মিটার। এর এককটা কি? একক হচ্ছে মিটার। এরপরে আসো কি, পূর্ণ তরঙ্গ। একটা তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গ পাত, একটা তরঙ্গ শীর্ষ একটা তরঙ্গ পাত মিলে একটা পূর্ণ তরঙ্গ গঠিত হয়। পর্যায়কালটা কি বা টাইম পিরিয়ড? একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে সময় লাগে এই সময়টুকুকেই বলা হচ্ছে পর্যায়কাল। এটাকে বড় হাতের টি দিয়ে প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা প্রকাশ করা হয়। আর এর একক হচ্ছে, যেহেতু এটা একটা সময়, এই জন্য এর একক হচ্ছে সেকেন্ড। এর একক কি? সেকেন্ড। ঠিক আছে। এরপরে দেখলাম যে একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন হতে যে সময় লাগে এটাকেই বলা হচ্ছে পর্যায়কাল। এরপরে আমরা দেখলাম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যটা কি? একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে একটা তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে এই দূরত্বটাকেই বলা হচ্ছে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যটা কি? একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন হতে যে কি লাগে, দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বটাকেই বলা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে। তাহলে একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এটার নাম হচ্ছে ল্যামডা, এর একক হচ্ছে মিটার। এরপর আসো কম্পাঙ্ক। কম্পাঙ্কটা কি জিনিস? কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক হচ্ছে যে কোনো একটা তরঙ্গ 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে, কোনো একটা তরঙ্গস্থিত কণা 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সম্পন্ন করে সেটাকেই মূলত বলা হচ্ছে কম্পাঙ্ক। এটাকে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। এর একক হচ্ছে সেকেন্ড ইনভার্স ওয়ান অথবা হার্জ। ঠিক আছে। এরপরে আমরা দেখলাম যে কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে এফ সমান 1/t। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এফ সমান 1/t। এখন এই তরঙ্গ বেগ আর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক, এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা জানতে হবে আমাদেরকে। কি কি বললাম? তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক। তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এবং তরঙ্গ বেগের মধ্যে কি সম্পর্ক? আমি সম্পর্কটা এগুলো প্রমাণ করা যায়, এগুলো আমি প্রমাণ করে দিচ্ছি না, এগুলো আমি শুধু লিখে দিচ্ছি। হ্যাঁ, এগুলো প্রমাণ আমরা খ নম্বর প্রশ্ন যখন পড়বো তখন আমরা এগুলো প্রমাণ করব। তো সম্পর্কটা হচ্ছে ভি সমান এফ ল্যামডা। ভি সমান কি ল্যামডা? এফ ল্যামডা। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ভি সমান এফ ল্যামডা, এটাও অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ভি সমান এফ ল্যামডা। এখানে ভিটা কি? ভি হচ্ছে তরঙ্গের বেগ, এফ হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে। মানে ভি কি, আমি যদি পরিচয়গুলো লিখে দেই, যদিও প্রয়োজন নাই, তবুও দেখো যে এখানে ভি হচ্ছে তরঙ্গ বেগ। এর এককটা কি? এমএস ইনভার্স ওয়ান। এরপর এফ কি? এফ হচ্ছে কম্পাঙ্ক। এফটা কি? কম্পাঙ্ক। এর একক হচ্ছে কি? হার্জ অথবা সেকেন্ড ইনভার্স ওয়ান। এরপরে কি? ল্যামডা। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এর একক হচ্ছে মিটার। ঠিক আছে। ঠিক আছে। এরপরে দেখো, এরপরে দেখো আমাদেরকে আরো একটু জিনিস জানতে হবে। হ্যাঁ, এগুলো আমরা একটু জানার চেষ্টা করি। আসো একটু জানার চেষ্টা করি। এখানে একটা আমি তরঙ্গ আঁকাই, এখানে একটি তরঙ্গ আঁকাই। তো ধরো এটা একটা তরঙ্গ। এখন আমরা যেটা শিখতেছি এটা হচ্ছে আসলে বলা চলে যে প্রবলেম সলভ করার আগে আমাদের যা জানতে হবে। হ্যাঁ, মনে করো কোনো একটা প্রবলেম কিভাবে আমরা সলভ করব, সেই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যে দক্ষতাটা বা যে জ্ঞানটুকু জানা দরকার, সেটাই হচ্ছে এটা। মনে করো প্রবলেম সলভিং এর প্রস্তুতি পর্যায়ে বলা চলে এটাকে। হ্যাঁ,
তো ধরো এটা একটা তরঙ্গ, এখানে অনেক সময় অনেক কিছু হিসাব করতে হয়, যেটা চিত্র দেখে দেখে আমাদেরকে চিন্তা হয়, সেটা একটু আমরা চেনার চেষ্টা করি। দেখো এখানে, দেখো এখানে যদি আমরা চিন্তা করি তরঙ্গটা এখান থেকে শুরু হয়েছে, এই পথে এইটুকু আসছে, মানে একটি পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ হয়েছে, এইটুকু আসছে মানে আরেকটি পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ হয়েছে, এইটুকু আসছে মানে আরেকটি পূর্ণ তরঙ্গ সম্পন্ন হয়েছে। কখনো কখনো দেখবা যে এই পুরো একটা তরঙ্গের এখানে কিছু দূরত্ব দেওয়া আছে, কিছু কি দেওয়া আছে, দূরত্ব। ধরো এই তরঙ্গের দূরত্ব দেওয়া আছে, লেখা আছে 40 মিটার, কিছু বলা নেই। তখন তোমাকে বুঝতে হবে যখন এই দূরত্ব দেওয়া আছে মানে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা দিয়ে দিছে। কি দিয়ে দিছে? তরঙ্গ দৈর্ঘ্যটা দিয়ে দিছে। কিভাবে স্যার? এই যে একটু আগে আমরা শিখছিলাম যে একটি পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করতে যে দূরত্ব অতিক্রম করে সেটাকেই মূলত বলা হচ্ছে কি, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক কিনা? তাহলে এখানে কয়টা পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করছে? একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য আছে কয়টা দেখো তো? একটা তরঙ্গ দৈর্ঘ্য, দুইটা তরঙ্গ দৈর্ঘ্য, তিনটা তরঙ্গ দৈর্ঘ্য, একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে কয়টা ল্যামডা আছে? তিনটা ল্যামডা আছে না? তাহলে দেখো এখান থেকে যদি আমরা একটু সমাধান করতে চাই, তাহলে এখানে কিন্তু আমাদের মোট ল্যামডা আছে হচ্ছে একটা ল্যামডা, দুইটা ল্যামডা, তিনটা ল্যামডা। এটা ল্যামডা, এটাও ল্যামডা, এটাও ল্যামডা। কখন বললাম? যখন কি দেওয়া থাকবে? দূরত্ব দেওয়া থাকবে। যখন কি দেওয়া থাকবে? দূরত্ব দেওয়া থাকে তখন আমরা হিসাব করব কি দিয়ে? ল্যামডা দিয়ে। এটা যেন মনে থাকে, যখন দূরত্ব দেওয়া থাকবে তখন আমরা হিসাব করব তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বা ল্যামডা দিয়ে। তাহলে এখানে কয়টা ল্যামডা আছে? তিনটা ল্যামডা। তিনটা ল্যামডা সম্পূর্ণ, তিনটা ল্যামডা মিলেই তো কত হয়েছে? 40 মিটার। তাহলে এখানে ল্যামডা সমান কত স্যার? 40/3, যা হবে এটাই হচ্ছে ল্যামডার মান। তাহলে কি বললাম বলো তো? যে একটি এরকম যখন তরঙ্গ দেওয়া থাকবে, একটা যখন তরঙ্গ দেওয়া থাকবে আর সেখানে যদি দূরত্ব দেওয়া থাকে, তো সেখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে হিসাব করব? বুঝতে পেরেছো? এখন আরেকটা কথা, ধরো তরঙ্গটা এইভাবে শুরু হয়, তরঙ্গটা শুরু হয়েছে এইভাবে, তরঙ্গটা শুরু হয়েছে এখান, আচ্ছা, তরঙ্গটা মনে করো একটা তরঙ্গ এরকম দেওয়া আছে, তরঙ্গের এইরকম দেওয়া আছে, সরি, এরকম দেওয়া আছে, হ্যাঁ, এইটুকু অংশের মান দিয়ে দিছে, ধরে নাও, ধরে নাও কত, 5 সেন্টিমিটার, এইটুকু অংশের মান ধরে দেওয়া, 5 সেন্টিমিটার দেওয়া আছে। তো এখন তুমি এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে হিসাব করবে? দেখো, তরঙ্গ দৈর্ঘ্য আমরা পড়ছিলাম যে একটি পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ করতে যে দূরত্ব অতিক্রম করে সেটাকেই আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তো একটা তরঙ্গ দেখো, পূর্ণ তরঙ্গ কিভাবে সম্পূর্ণ হয়েছিল? যে একটা কি থাকবে, তার তরঙ্গ শীর্ষ থাকবে এবং একটা তরঙ্গ পাত থাকবে, এই মিলে কি হয়েছিল একটি পূর্ণ তরঙ্গ। দেখো এটাকে কিন্তু এইভাবেও চিন্তা করা যায়। ধরো, ধরো যে এখানে একটি তরঙ্গ, এখানে একটি তরঙ্গ, হ্যাঁ, এই তরঙ্গের কিন্তু ধরো এই শীর্ষ, দেখো কোন শীর্ষ বললাম? এই শীর্ষ থেকে এই শীর্ষ, চিন্তা করো, চিন্তা করো। আচ্ছা, এটার আগে এই যে এটা তোমাকে বুঝাই আসে, এটা তোমাকে বোঝায় যে ব্যাপারটা কি। ধরো এখানে কয়টা পূর্ণ তরঙ্গ আছে বলো তো? কয়টা পূর্ণ তরঙ্গ আছে? একটা, দুইটা, ঠিক কি না? এখান থেকে যদি চিন্তা করি তাহলে কয়টা আছে? একটা, দুইটা পূর্ণ তরঙ্গ আছে। তো দেখো তো একটা পূর্ণ তরঙ্গতে কি কি আছে? কোন একটা তরঙ্গ যদি এরকম জিরো অবস্থান থেকে শুরু হয়, তাহলে দেখো পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ হতে কিন্তু আবার জিরো অবস্থানে যেতে হচ্ছে, যে অবস্থায় শুরু করলো আবার ঠিক সেই অবস্থায় গেল। এখান থেকে আবার চিন্তা করো, তরঙ্গটা এখান থেকে শুরু হলো, আবার এখানে গিয়ে শেষ হলো। তাহলে যে অবস্থান থেকে শুরু হচ্ছে ওই অবস্থানে গিয়েই কিন্তু কি হচ্ছে, শেষ হচ্ছে।
এই মিলে একটি পূর্ণ তরঙ্গ হচ্ছে। এখন ধরো কোনো একটা তরঙ্গ এখান থেকে যাত্রা শুরু করলো, এখান থেকে, তাহলে এইটা পূর্ণ বোঝাবো কি? দেখো, সাম্য অবস্থান যদি দুইটা যদি জিরো বিন্দু যদি একটা পূর্ণ তরঙ্গ হয়, তাহলে আমি যদি একটা শীর্ষ বিন্দু চিন্তা করি, তাহলে কিন্তু এরকম দুইটি শীর্ষ বিন্দু মিলেও একটা পূর্ণ তরঙ্গ হয়। পূর্ণ তরঙ্গ। আমার কথা কি বুঝছো? যে যেরকম এরকম দুইটা সাম্য অবস্থান থেকে একটা পূর্ণ তরঙ্গ হচ্ছে, যদি দুইটা সাম্য অবস্থান মিলিয়ে, দুইটা সাম্য অবস্থান মিলিয়ে ঠিক একইভাবে যদি একটি একটা শীর্ষবিন্দু থেকে কোনো কোনা যাত্রা শুরু করে, তাহলে আবার ওই শীর্ষে পৌঁছানো পর্যন্ত কিন্তু তার একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন হয়। একইভাবে এরকম দুইটা পাদবিন্দু মিলেও কিন্তু একটি পূর্ণ তরঙ্গ হইতে পারে। দুইটা পাদবিন্দু মিলেও কি হইতে পারে? পূর্ণ তরঙ্গ হইতে পারে। তাহলে দেখো, পূর্ণ তরঙ্গ কিন্তু বিভিন্ন রকম হচ্ছে। তুমি যদি সাম্য অবস্থার এই জিরো বিন্দু থেকে চিন্তা করো, তাহলে দুইটা জিরো বিন্দু মিলিয়ে একটা পূর্ণ তরঙ্গ। যদি তুমি দুইটা শীর্ষ বিন্দু চিন্তা করো, দুইটা শীর্ষ বিন্দু মিলে একটা পূর্ণ তরঙ্গ। যদি তুমি দুইটা তরঙ্গ পাদ নিয়ে চিন্তা করো বা সর্বনিম্ন বিন্দু নিয়ে চিন্তা করো, তাহলে দুইটা সর্বনিম্ন বিন্দু মিলেও কিন্তু একটি পূর্ণ তরঙ্গ হয়। তাহলে এখানে দেখো এই তরঙ্গের এই যে 5 সেন্টিমিটার দেওয়া আছে, এটা কোথা থেকে? একটা শীর্ষ থেকে আরেকটা শীর্ষ পর্যন্ত দূরত্ব না? একটা শীর্ষ থেকে আরেকটা শীর্ষ পর্যন্ত দূরত্ব। তাহলে দেখো, এই শীর্ষ থেকে যদি আমি একটা তরঙ্গ চিন্তা করি, তাহলে দেখো এই তরঙ্গটা কিন্তু একটা পূর্ণ তরঙ্গ, এই তরঙ্গটা কিন্তু একটা কি তরঙ্গ? পূর্ণ। এই তরঙ্গটা কিন্তু আরেকটি পূর্ণ তরঙ্গ। অর্থাৎ এখানে আমার কাছে কিন্তু দুইটি পূর্ণ তরঙ্গ দেওয়া আছে। তাহলে দেখো, আমরা তো জানি একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম করে সেটাকেই ল্যামডা বলে। তাহলে এইটা কি একটা পূর্ণ তরঙ্গ না? তাহলে এটা কি একটা ল্যামডা না? এটা তো আবার একটা পূর্ণ তরঙ্গ, তাহলে এটা আরেকটা ল্যামডা। আলটিমেট আমাদের কাছে দেখো দেওয়া আছে 2λ = 5 সেন্টিমিটার। 2λ কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তাহলে এখানে ল্যামডা সমান কত আসবে? 5/2 সেন্টিমিটার। ব্যাপারটা বুঝছো না বোঝোনি? আসো আরো আলোচনা করি এটা নিয়ে, এটাই খুব জরুরি। তারপরে ধরো যে এখানে আমি আরেকটা এরকম তরঙ্গ আঁকানোর চেষ্টা করি। এগুলোই কিন্তু ধরার বিষয়, হ্যাঁ, এগুলো ধরতে পারি না জন্যই আমরা অঙ্কগুলো আসলে করতে পারি না ভালোভাবে। তাহলে দেখো, এখানে আমি আরো একটু তরঙ্গ আঁকানোর চেষ্টা করতেছি। আমার অঙ্কনে অনেক ত্রুটি আছে, বাট ধরে নাও আর কি। এখানে একটা তরঙ্গ দেওয়া আছে। তো আবার এখানে অঙ্কন দিলাম এরকম, যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। এই বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব কত? 5 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো আমরা কয়টা পূর্ণ তরঙ্গ পাইছি? একটা পূর্ণ তরঙ্গ, মানে একটা ল্যামডা, এখান থেকে আরেকটা ল্যামডা, মানে এখান থেকে আমরা পেয়ে গেছি যে 2λ = 5 সেন্টিমিটার, আর ল্যামডা সমান 5/2 সেন্টিমিটার। এখন তোমাকে অনেক সময় বলতে পারে যে এই পুরো তরঙ্গটার দৈর্ঘ্য নির্ণয় করো, এই পুরো তরঙ্গটা কি করো, দৈর্ঘ্যটা তুমি নির্ণয় করো। এই পুরো তরঙ্গের দৈর্ঘ্যটা কি করো, নির্ণয় করো। এইটুকুর দৈর্ঘ্য কত? তখন কিভাবে বের করবো? তখন কিভাবে বের করবো? দেখো তো, এই তরঙ্গের আমরা ল্যামডা পেয়ে গেছি কিনা? এই তরঙ্গের ল্যামডা আমাদেরকে হাতে আছে কিনা বলো? আছে। ল্যামডা হাতে আছে মানে কি? এই তরঙ্গের যাত্রা দেখা শুরু হয়েছিল কিন্তু কোন বিন্দু থেকে? এই বিন্দু থেকে, ঠিক কিনা? তাহলে দেখো, যেহেতু এই পুরো দৈর্ঘ্যটা চাইছে, তখন আমরা হিসাব করব এই বিন্দু থেকে এই বিন্দু অবধি। এখন আমাদের যেহেতু এখানে সাম্য অবস্থান থেকে তরঙ্গটা শুরু করছে, তাহলে সাম্য অবস্থান থেকে শুরু হয়েছে, সাম্য অবস্থানে গিয়ে শেষ একটা তরঙ্গ। আবার সাম্য অবস্থান থেকে শুরু, সাম্য অবস্থানে গিয়ে শেষ দুইটা তরঙ্গ। অর্থাৎ দেখো, চিন্তা করো, এখানে একটা কি আছে? ল্যামডা। এখানে একটা কি আছে? ল্যামডা। আবার এই বিন্দু থেকে এই বিন্দু, এখানে একটা কি আছে? ল্যামডা। এই বিন্দু থেকে এই বিন্দু, আবার এখানে একটা আছে ল্যামডা। অর্থাৎ এই পুরো তরঙ্গ কয় ল্যামডা বিশিষ্ট দেখো তো? 4λ বিশিষ্ট কিনা? পুরো তরঙ্গটা কয় ল্যামডা বিশিষ্ট? 4λ বিশিষ্ট। দেখো, তাহলে এখানে আমাদের যেহেতু ল্যামডার মান আছে, তাহলে পুরো তরঙ্গের দৈর্ঘ্য কত হবে? হ্যাঁ, 4 × ল্যামডা। ল্যামডার মান কত? 5/2, তাই না? তাহলে কত হচ্ছে? 10 সেন্টিমিটার। এটা কি আমরা বুঝছি না বুঝিনি বলো তো?
এই পুরো তরঙ্গের দৈর্ঘ্য কত পেলাম আমরা? 10 সেন্টিমিটার। হ্যাঁ, এইভাবেই আসলে যখন তোমার দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন আমাদের হিসাব করে নিতে হবে। এখানে দেখো আরো একটা ছোট্ট জিনিস, দেখো আরো একটা জিনিস আমাদের জানার আছে, সেটা একটু জানি। সেটা দেখো, ধরো এখানে আরেকটা আমি তরঙ্গ আঁকাই, এখানে আমি আরেকটা তরঙ্গ আঁকাই। আচ্ছা, আচ্ছা, ধরো এটা একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ। আমরা তো মাত্রই শিখলাম, তাই না, যে এইটুকু একটা কি, যেহেতু তরঙ্গটা এখান থেকে শুরু হয়েছে, তাহলে এইটুকু হচ্ছে ল্যামডা, এইটুকু কি, এইটুকু হচ্ছে ল্যামডা। আচ্ছা, চিন্তা করো তো, যদি এই পুরোটুকু ল্যামডা হয়, তাহলে এইটুকু অংশ কি হবে? ল্যামডার অর্ধেক না? ল্যামডা/2। এইটুকু অংশ কি হবে? ল্যামডা/2। বুঝছো না বোঝনি বলো? এখান থেকে এই পর্যন্ত দেখো আরেকটা ল্যামডা, তাহলে এই অর্ধেক অংশটুকু কি হবে? এইটুকু অংশ হবে কিন্তু ল্যামডা/2, এইটুকু অংশ হবে ল্যামডা/2। কথা বুঝছো? কারণ কিছু কিছু তরঙ্গ আছে, যে তরঙ্গটা দেখবা যে এরকম এমন ভাবে সম্পন্ন করা, ধরো এইটাই যদি আমি চিন্তা করি, এই তরঙ্গটা যদি আমি চিন্তা করি, যে এই তরঙ্গটা ধরো, এই তরঙ্গটা এইভাবে শেষ হয়েছে, তরঙ্গটা এখানেই শেষ, এখানেই শেষ, এই বিন্দুতেই শেষ, এই বিন্দুতেই শেষ। তো এই তরঙ্গের ক্ষেত্রে দেখো কয়টা পূর্ণ তরঙ্গ আছে? একটা পূর্ণ তরঙ্গ, দুইটা পূর্ণ তরঙ্গ। এখানে কিন্তু একটি পূর্ণ তরঙ্গ নাই। একটি পূর্ণ তরঙ্গের কি আছে? অর্ধেক আছে না? দেখো তো, একটা পূর্ণ তরঙ্গ এখানে চিন্তা করো, এই যে দেখো আমি পূর্ণ তরঙ্গটা আমি যদি মার্ক করি, একটা পূর্ণ তরঙ্গ এইটা, তাহলে একটা পূর্ণ তরঙ্গের অর্ধেক আছে না? তাহলে এইটুকু অংশ কত হবে বলো তো? এইটুকু অংশ হবে কি, ল্যামডা/2 না? হ্যাঁ, বুঝছো আমার কথা না বুঝোনি? আসো পরের পৃষ্ঠায় যাই। এখানে দেখো, এখানে দেখো যে এখানে একটা এরকম তরঙ্গ আছে, একটা তরঙ্গ আছে যেটা এইরকম। উম, তরঙ্গটা হচ্ছে এরকম, হ্যাঁ, তরঙ্গটা শেষ হয়েছে এই বিন্দুতে, যাত্রা করছিল এই বিন্দুতে। দেখো এখানে কয়টা পূর্ণ তরঙ্গ আছে? একটা, দুইটা, তিনটা, আর অর্ধেক। বুঝছো? তো ধরো, মনে করো এইটুকু অংশের মান দেওয়া আছে তোমার কাছে, এখান থেকে নিয়ে এই অবধি এইটুকু অংশের মান দেওয়া আছে 30 সেন্টিমিটার। তাহলে এইটা তরঙ্গ দৈর্ঘ্য তুমি কিভাবে বের করবে? এখান থেকে তোমাকে বলছে যে ল্যামডা বের করো, ল্যামডা/8। তাহলে দেখো আবার ওই আমাদের একই কাজ, যে আমরা কয়টা ল্যামডা আছে আগে গুনবো। একটা ল্যামডা, দুইটা ল্যামডা, তিনটা ল্যামডা, তাই না? একটা ল্যামডা, দুইটা ল্যামডা, তিনটা ল্যামডা। আর এখানে কিন্তু পুরো ল্যামডা নেই, পুরো ল্যামডা নেই, ল্যামডার অর্ধেক আছে, তাহলে এইটুকু অংশ কি, ল্যামডা/2। তাহলে এখানে মূলত এই পুরো 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 তরঙ্গটা কয়টা ল্যামডা আছে? 3 ল্যামডা প্লাস ল্যামডা/2। এই মানটা কিন্তু দেওয়া আছে 30 সেন্টিমিটার। এখান থেকে এখন আমাদের ল্যামডা হিসাব করে বের করতে হবে। তাহলে 3 আর অর্ধেক ল্যামডা কত হচ্ছে? 3.5 ল্যামডা না? 3.5 ল্যামডা মানে কি বলো দেখি? 7 ল্যামডা/2 সমান 30। ল্যামডা সমান কত আসতেছে? ল্যামডা সমান আসতেছে 30 গুণন 2/7, তাই না? তাহলে 30 × 2 = 60, 60/7 হিসাব করলে যা হবে তাই। এটাই হচ্ছে ল্যামডা মান। আশা করি তোমাদের ল্যামডা সংক্রান্ত হিসাব নিকাশ তোমরা সহজেই পারবে। এখন আমরা আরো একটা জিনিস শিখবো, সিমিলার, হ্যাঁ, সিমিলার, কিন্তু এখানে দূরত্ব দেওয়া থাকবে না, থাকবে কি, সময়। কি থাকবে? সময় দেওয়া থাকবে। তখন আমরা মূলত হিসাবটা করবো কিভাবে? দেখো, ধরো এখানে একটা এরকম তরঙ্গ আছে, এরকম তরঙ্গ আছে। তো এখানে এই পুরো দূরত্ব না দিয়ে বলছে এটা একটা সময় দেওয়া আছে, যে এই তরঙ্গটা এখান থেকে এই দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগে মনে করো 4 সেকেন্ড। কত সেকেন্ড?
4 সেকেন্ড দেওয়া আছে। তো যখন সময় উল্লেখ থাকবে, যখন কি থাকবে, এরকম সময় উল্লেখ থাকবে, তখন চিন্তা করবা যে এখান থেকে আমাকে বের করতে হবে পর্যায়কাল। কি বের করতে হবে? পর্যায়কাল। তাহলে যখন দূরত্ব দেওয়া থাকবে তখন আমরা বের করব হচ্ছে কি, তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু যখন সময় দেওয়া থাকবে তখন আমরা সেখান থেকে বের করব পর্যায়কাল। সেম কাজ, তরঙ্গ দৈর্ঘ্য যেভাবে বের করছে ঠিক একইভাবে, শুধু এখানে পার্থক্য হচ্ছে সময় আর দূরত্ব। তাহলে এখানে আমাদের হিসাব করতে হবে, যেহেতু তরঙ্গটা এখান থেকে শুরু হয়েছে, তাহলে একটা তরঙ্গ সম্পূর্ণ হয়েছে, দুইটা তরঙ্গ সম্পূর্ণ হয়েছে, আর একটা অর্ধেক, ঠিক না? তাহলে এই যে একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন হতে যে সময় লাগে সেটা কি, টি না? তাহলে এখানে আরেকটা টি, এখানে আরেকটা টি, আর এইটুকু অংশ কি হয়েছে দেখো তো, একটা তরঙ্গের অর্ধেক গেছে, অর্ধেক যাওয়া মানে কি, টি/2। তাহলে এখানে কয়টা টি আছে? 3t প্লাস টি/2, এইটার মান দেওয়া আছে 4। তাহলে এখানে কত হচ্ছে? 7t/2 সমান 4, টি সমান হচ্ছে 8/7, এত সেকেন্ড। বুঝছো না বোঝানি? যদি দূরত্ব না দিয়ে সময় দেওয়া থাকে তাহলে কিভাবে পর্যায়কাল বের করব? আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এখন আসো, এখন আসো, আমাদের যেটা শিখতে হবে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেইটা হচ্ছে প্রতিধ্বনি। সেটার নাম কি? প্রতিধ্বনি। এখন আমরা যা শিখবো সেটা হচ্ছে প্রতিধ্বনি। আমি আগে আসলে এই অধ্যায়ের যতগুলো ফর্মুলা আছে সেগুলো শেখার চেষ্টা করতেছি আমরা, তারপরে একবারে ম্যাথমেটিক্স প্র্যাকটিস করবো। আসো, প্রতিধ্বনি। হ্যাঁ, আমরা কি শিখবো বলো তো? প্রতিধ্বনি। প্রতিধ্বনি ব্যাপারটা কি? ধরো কোনো একটা উৎস হতে শব্দ উৎপন্ন হলো, যে এটা একটা উৎস, যেখান থেকে শব্দ উৎপন্ন হলো, শব্দটা এই দূরত্ব অতিক্রম করে এখানে একটা দেয়ালের সাথে বাধা পেল, বাধা পেয়ে ওই শব্দটা আবার তোমার কানে ফিরে আসলো। এই ঘটনাটাকেই মূলত বলা হচ্ছে প্রতিধ্বনি। যে উৎস হতে শব্দ উৎপন্ন হয়ে যদি কোনো প্রতিফলকে বাধা পেয়ে ওই শব্দ পুনরায় উৎসে ফিরে আসে, ওই শব্দ পুনরায় শোনা যায়, তখন ওই শব্দকেই বলবো আমরা প্রতিধ্বনি। হ্যাঁ, এখান থেকে শব্দ উৎপন্ন হলো, এটা প্রতিফলক বা বাধা, এখানে বাধা পেয়ে শব্দটা আবার তোমার কানে ফিরে আসলো, এই ঘটনাটাকেই বলবো আমরা প্রতিধ্বনি। মানে এই প্রতিধ্বনির সাহায্যে কি করা হয়? প্রতিধ্বনির সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা হয়, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা হয়, এরপরে খনির গভীরতা, খনির গভীরতাও নির্ণয় করা হয়। ঠিক আছে? তো কিভাবে করা হয় দেখো, সেটা আমরা একটু জানার চেষ্টা করি।